আমার 10 বছরের মেয়ে লিলির একটা অভ্যাস তৈরি হয়েছিল, যা ধীরে ধীরে আমাকে চিন্তিত করতে শুরু করলো। প্রতিদিন স্কুল থেকে বাসায় ফিরেই সে ব্যাগটা ফেলে সোজা বাথরুমে দৌড়ে যেত। না কোনো নাস্তা, না কোনো হ্যালো, শুধু দরজা বন্ধ হওয়ার ক্লিক শব্দ। প্রথমে আমি তেমন গুরুত্ব দেইনি, ভাবলাম বাচ্চারা তো ঘেমে যায়, হয়তো সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ হতে লাগলো, আর ব্যাপারটা অভ্যাসের চেয়ে বেশি কিছু মনে হতে লাগলো, যেন এটা এমন কিছু যা সে করতেই বাধ্য। এক সন্ধ্যায় আমি অবশেষে তাকে নরম গলায় জিজ্ঞেস করলাম, তুমি বাসায় ফিরেই সবসময় গোসল করতে যাও কেন? সে হালকা একটা হাসি দিল, অস্বাভাবিকভাবে দ্রুত। আমি শুধু পরিষ্কার থাকতে ভালোবাসি, সে বলল। ওই উত্তরটা আমাকে আশ্বস্ত করার কথা ছিল, কিন্তু উল্টো আমার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে গেল। লিলি কখনোই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, আর যেভাবে সে কথাটা বলল তাতে মনে হলো যেন সে আগে থেকে অনুশীলন করে রাখা উত্তর। প্রায় এক সপ্তাহ পরে আমার সে অস্বস্তি আরো ভয়ঙ্কর কিছুতে রূপ নিল। বাথটাবের পানি ধীরে নামছিল, তাই আমি সেটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম। গ্লাভস পরে ঢাকনাটা খুললাম, তারপর একটা সরঞ্জাম দিয়ে ভেতরে আটকে থাকা জিনিস টেনে বের করতে গেলাম। কিছু একটা আটকে গেল। আমি ভেবেছিলাম চুল হবে, কিন্তু টেনে বের করার পর আমি স্থির হয়ে গেলাম। জট পাকানো ময়লার মধ্যে ছিল পাতলা কাপড়ের ছেঁড়া তন্ত্র। আমি সেটা পানির নিচে ধুয়ে দিলাম। ময়লা ধুয়ে যেতে একটা নকশা চোখে পড়লো, হালকা নীলচে। আমার বুক ধপ করে উঠলো। এটা ঠিক লিলির স্কুল ইউনিফর্মের কাপড়ের মতো। আমার হাত কাঁপতে শুরু করলো। কাপড় এভাবে ছিঁড়ে ড্রেনের ভেতর চলে আসে না। দেখে মনে হচ্ছিল যেন কিছু একটা ঘষে ছিঁড়ে ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। তারপর আমি একটা হালকা দাগ দেখতে পেলাম, বাদামি রঙের। ধুয়ে গেলেও একটু রয়ে গেছে, ময়লা নয়, দেখে মনে হচ্ছিল শুকিয়ে যাওয়া রক্ত। হঠাৎ ঠান্ডা একটা স্রোত আমার শরীরে বয়ে নেমে গেল। আমি এক পা পিছিয়ে এলাম। পুরো বাড়িটা নিস্তব্ধ। লিলি তখনও স্কুলে, একদমই জানে না আমি কি খুঁজে পেয়েছি। আমি একটা নিরীহ ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করলাম। হয়তো ছোটখাটো আঘাত, হয়তো ইউনিফর্ম ছিঁড়ে গেছে, কিন্তু কিছুই ঠিক মিলছিল না। বিশেষ করে প্রতিদিন বাসায় ফিরেই তার এত তাড়াহুড়ো করে গোসল করতে যাওয়ার সঙ্গে হাত কাঁপতে কাঁপতে আমি ফোনটা হাতে নিলাম। কিন্তু কাকে ফোন দেব বুঝতে পারছিলাম না। পুলিশ, স্কুল, নাকি আগে লিলির সঙ্গে কথা বলবো। আমার মাথার ভেতর তখন হাজারটা চিন্তা ঘুরছে। ড্রেনের ভেতর পাওয়া সেই কাপড়ের টুকরোটা আমি বারবার হাতে নিয়ে দেখছিলাম। হালকা নীল চেক ডিজাইন, ঠিক লিলির স্কুল ইউনিফর্মের মতো। আর সে বাদামি দাগটা না, এটা কেবল কাদা ছিল না। আমার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় জমতে লাগলো। গত কয়েক মাসে ছোট ছোট ঘটনাগুলো হঠাৎ করে মাথায় ভেসে উঠতে লাগলো। লিলি আগের মতো গল্প করতো না, রাতে ঘুমের মধ্যে চমকে উঠতো। স্কুলের কথা জিজ্ঞেস করলে ছোট ছোট উত্তর দিত, আর প্রতিদিন বাসায় ফিরেই বাথরুমে নিজেকে বন্ধ করে দিত। আমি এতদিন ভেবেছিলাম বয়স বাড়ছি, হয়তো একটু বদলে যাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছিল আমি কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার চোখের সামনে থেকেও বুঝতে পারিনি। ঠিক তখনই আমার সামনে দরজার লক খোলার শব্দ হলো। আমার বুক ধক করে উঠল। লিলি ফিরে এসেছে। আমি তাড়াতাড়ি কাপড়ের টুকরোটা রান্নাঘরের ড্রয়ারের ভেতর লুকিয়ে ফেললাম। তারপর নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম। লিলি ভেতরে ঢুকলো। আজও আগের মতোই সে ব্যাগটা সোফার পাশে ছুঁড়ে রেখে সোজা বাথরুমের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু আজ আমি তাকে থামালাম। লিলি, একটু দাঁড়াও মা। সে থেমে গেল, ধীরে ধীরে আমার দিকে ফিরলো। তার চোখে এক ঝলক আতঙ্ক আমি পরিষ্কার দেখতে পেলাম, যেন সে বুঝে গেছে কিছু একটা ধরা পড়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, তোমার ইউনিফর্মটা কি কোথাও ছিঁড়ে গেছে? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, না তো। কিন্তু তার কণ্ঠ কেঁপে উঠছিল। আমি ড্রয়ারের ভেতর থেকে কাপড়ের টুকরোটা বের করলাম। ওটা দেখার সঙ্গে সঙ্গে তার মুখের রং বদলে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো, আর তারপর সে কেঁদে ফেললো। একটা 10 বছরের শিশুর সেই কান্না আমি আজও ভুলতে পারিনি। মনে হচ্ছিল সে অনেক দিন ধরে বুকের ভেতর জমিয়ে রাখা ভয় একসঙ্গে বের করে দিচ্ছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। লিলি, কি হয়েছে মা? আমাকে বলো, আমি তোমার পাশে আছি। সে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, তুমি রাগ করবে না তো? আমার বুকটা ভেঙে গেল। আমি তার মুখ দুহাতে ধরে বললাম, আমি কখনো তোমার উপর রাগ করব না। যা হয়েছে সেটা তোমার দোষ না। সে কাঁপা গলায় বলতে শুরু করলো, স্কুলে তাদের ক্লাসের একটা ছেলে প্রায় তাকে বিরক্ত করত। প্রথমে শুধু মজা করত, পেছন থেকে ব্যাগ টেনে ধরতো, চুল টানতো, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা খারাপ হতে থাকে। একদিন ছেলেটা স্কুলের বাথরুমের সামনে তাকে আটকে দেয়, তার ইউনিফর্ম টেনে ধরে আর বলে, তুমি যদি কাউকে বলো সবাই তোমাকে নিয়ে হাসবে। লিলি ভয় পেয়ে যায়। তারপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাবে তাকে অপমান করা হতো। কখনো ইউনিফর্মে পানি ঢেলে দেওয়া হতো, কখনো কাদা লাগিয়ে দিত, কখনো ধাক্কা মেরে ফেলে দিত। আর সেদিন ধাক্কা খেয়ে সে বাথরুমের দরজার কোনায় পড়ে গিয়েছিল। তার হাঁটু কেটে যায়, ইউনিফর্মে রক্ত লেগে যায়। সে কাঁদছিল, কিন্তু ভয়ে কাউকে কিচ্ছু বলেনি, কারণ ছেলেটা তাকে বলেছিল, তুমি যদি বাড়িতে বলো তাহলে পুরো স্কুল জানবে তুমি কাঁদছিলে। আমি শুনছিলাম, আমার পুরো শরীর রাগে অপরাধ বোধে কাঁপছিল। আমার ছোট্ট মেয়েটা এতদিন একা একা এই ভয় সহ্য করেছে, আর আমি বুঝতেই পারিনি। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে আমার কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমি শুধু নোংরা লাগতো নিজেকে, তাই বাসায় এসে গোসল করতাম। ওই কথাটা শুনে আমার চোখ ভিজে গেল।
সে শুধু শরীর পরিষ্কার করতে চাইছিল না, সে ভয়, অপমান আর আতঙ্কটা ধুয়ে ফেলতে চাইছিল। সেদিন রাতে আমি স্কুলে ফোন করি। পরদিন সকালে আমি লিলিকে নিয়ে সরাসরি প্রিন্সিপালের অফিসে যাই। প্রথমে তারা বিষয়টাকে বাচ্চাদের দুষ্টুমি বলে এড়িয়ে যেতে চেয়েছিল। একজন শিক্ষক তো বলেই ফেললেন, এই বয়সে তো ওরা একটু আধটু করেই। আমি টেবিলের উপর কাপড়ের টুকরোটা রাখলাম, তারপর শান্ত গলায় বললাম, একটা 10 বছরের বাচ্চা প্রতিদিন ভয়ে বাসায় ফিরে নিজেকে ঘষে ঘষে পরিষ্কার করে, এটাকে আপনি দুষ্টুমি বলছেন? ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখা হলো, আর সেখানে পরিষ্কার দেখা গেল সেই ছেলে বারবার লিলির পথ আটকে দাঁড়ায়, তাকে ধাক্কা দেয়, আর অন্য বাচ্চারা হাসে। স্কুল তখন আর বিষয়টা চাপা দিতে পারলো না। ছেলেটির অভিভাবককে ডাকা হলো, আনুষ্ঠানিক অভিযোগ নেওয়া হলো, আর লিলির জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা করা হলো। প্রথম কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। লিলি সহজে কারোর সঙ্গে কথা বলতো না, রাতে দুঃস্বপ্ন দেখে উঠে বসতো, স্কুলে যেতে চাইতো না, কিন্তু ধীরে ধীরে সে বদলাতে শুরু করলো। আমি প্রতিদিন তার সঙ্গে বসে গল্প করতাম, তাকে বোঝাতাম চুপ করে কষ্ট সহ্য করাটা সাহস না, সাহায্য চাওয়াটাই আসল সাহস। একদিন স্কুল থেকে ফিরে এসে প্রথমবারের মতো সরাসরি রান্না করে এলো, বাথরুমে নয়। সে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আজকে আমি নতুন একটা বন্ধু বানিয়েছি। আমি হাসলাম, কিন্তু চোখ ভিজে উঠল, কারণ অনেকদিন পর আমি আবার আমার ছোট্ট লিলিটাকে ফিরে পাচ্ছিলাম। আর সেদিন আমি একটা জিনিস বুঝেছিলাম, কখনো কখনো বাচ্চাদের অদ্ভুত ছোট ছোট অভ্যাসের পেছনে লুকিয়ে থাকে এমন কিছু ব্যথা যা তার ভাষায় বলতে পারে না। তারা শুধু চায় কেউ একজন যেন বুঝে ফেলে। সমাপ্ত। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।